নমস্কার, আমি দীপঙ্কর সাহা বলছি। বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারত বাংলাদেশের মধ্যে একটা বিরাট বৈরী ভাব চলছে। বারবার বাংলাদেশ বারবার ভারতের উপরে একটা প্রতিশোধমূলক বা বৈরী ভাব বা শত্রু ভাবাপন্ন মানসিকতা দিয়ে একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাইছে, যেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনোই নেই। তো সেখান থেকে ইউনুস কি চাইছে? বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে ইউনুস যে ক্ষমতা অবৈধভাবে ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতা ধরে রাখার জন্য ভারত বিরোধিতাকে অগ্রাধিকার দিয়ে ভারতের এই বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার একটি প্রচেষ্টা ইউনুসের মধ্যে রয়েছে, এবং ইউনুস চাইছে তার এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতেই সে মূলত ভারত বিরোধিতার এই হাওয়া তার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি পরিমণ্ডলকে বিষাক্ত করে রেখেছে। ইউনুস কি চাইছে? ইউনুস চাইছে নিজে একটি মহান ব্যক্তি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য। আমরা হয়তো অনেকে জানি না, ইউনুস যখন রাশিয়ায় ছিলেন তার প্রথম স্ত্রীকে বিবাহ করেছিলেন তখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। অনেকে এটা খবরটা জানে না। তো বর্তমানে যে ভারতের সঙ্গে যে বৈরিতার সম্পর্ক রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনুস বারবার ভারতের উপরে শত্রুতামূলক যে মনোভাব গ্রহণ করছে, তার পরিপ্রেক্ষিতে ভারত তার পাল্টা একটা আঘাত এখানে হেনেছে। ভারত মূলত তার ল্যান্ড বন্দরগুলোকে বাংলাদেশি গার্মেন্টস পণ্য থেকে শুরু করে বেভারেজ পণ্য এবং আসবাবপত্র প্লাস্টিকগুলোকে ভারতে ইম্পোর্ট করার যে পন্থা বা পথ, সেগুলোকে ভারত মূলত বন্ধ করে দিলেন। এই ভারতের এই প্রচেষ্টার ফলে বাংলাদেশে একটা বৃহৎ আঘাতপ্রাপ্ত হবে, বৃহৎ বাণিজ্য ঘাটতিতে পরিণত হবে, বাণিজ্য ঘাটতি দেখা দেবে। বাংলাদেশ ভারতে গার্মেন্ট এবং প্লাস্টিক এবং বিভিন্ন খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রায় $700 মিলিয়ন ইম্পোর্ট করতেই বাংলাদেশ যে তার অভ্যন্তর দিয়ে ভারতের নর্থ ইস্টে বা সেভেন সিস্টার যে রাজ্যগুলো, সেগুলোকে যে ট্রানজিট দিয়েছিল, সেই ট্রানজিটের ভারতীয় পণ্যগুলো যে ট্রানজিটের মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বারবার বাধার সৃষ্টি করছিলেন এবং ট্রানজিট চার্জ আরোপ করছিলেন, যার ফলে ভারতীয় যে পণ্যগুলো সেগুলো এই বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ট্রানজিটের মাধ্যমে যাওয়ার যে খরচ পড়ছিল তা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয়েছিল, যার ফলে ভারত এই বাংলাদেশের মধ্যে যে ট্রানজিটটা নিতে পারছিল না। অপরদিকে যদি ভারত শিলিগুড়ি করিডোর দিয়ে যায়, সেক্ষেত্রেও ভারতের সময়ের একটি অপচয় বা সময়ের বেশি লাগার একটা প্রবণতা দেখা দেয়। তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কি করছিল? বাংলাদেশ তার যে পণ্যগুলো এই নর্থ ইস্ট বা সেভেন সিস্টার রাজ্যগুলোতে দাম করতে শুরু করে, এবং যেহেতু বাংলাদেশ ডাইরেক্ট বাংলাদেশের সঙ্গে বর্ডার, ত্রিপুরা থেকে শুরু করে আসাম থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে বা মিজোরাম, মণিপুর, এগুলোতে তার পণ্যগুলোকে ভারতীয় পণ্যকে আটকে দিয়ে তার পণ্যগুলোকে এই সমস্ত অঞ্চলে বিপুল পরিমাণে সার্কুলেট করতে থাকে। তার ফলে ভারতীয় পণ্য দাম হয়ে ভারতীয় বাণিজ্য স্তব্ধ হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে ভারত কিন্তু একটি কঠিন সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহার না করে বাংলাদেশ যাতে ল্যান্ড বাউন্ডারির মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি না করতে পারে, সেটা কিন্তু বন্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে কি হবে? এর মূলত ভারত দুটো বন্দরকে ব্যবহার করার সুযোগ দিয়েছে বাংলাদেশকে, একটি কলকাতা এবং একটি নবী মুম্বাই। তার ফলে কি হবে? বাংলাদেশকে যদি নর্থ ইস্টে পণ্য সামগ্রী পাঠাতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই কলকাতা বন্দরে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কলকাতা বন্দরে আসতে হবে, এবং কলকাতা বন্দর না হলেও মুম্বাই বন্দরে আসতে হবে। মুম্বাই বা কলকাতা বন্দরেও যদি আসে, সেক্ষেত্রেও সে কলকাতার মধ্য দিয়ে আবার শিলিগুড়ির মধ্য দিয়ে আবার সেই নর্থ ইস্টে যেতে হবে। সেক্ষেত্রে তাদের পণ্য ভারতের বাজারে বা নর্থ ইস্টে কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না, কারণ দামই পারবে না। যে এই যে সমুদ্র দিয়ে নিয়ে আসা এই পণ্যগুলো কিন্তু প্রচুর পরিমাণে পণ্যের মূল্য বেড়ে যাবে। এর ফলে বাংলাদেশে কিন্তু একটি বড় ক্ষতি। এবং ইউনুস কি করতে চাইছে? ইউনুস চাইছে বাংলাদেশকে মূলত বিক্রি করে দিতে। কিরকম বিক্রি করে দিতে বলতে কি বোঝাতে চাইছি? এখানে কিছুদিন আগে ইউনুস চট্টগ্রাম বন্দরের পরিদর্শনকালেই বলেছিলেন যে চট্টগ্রামের টার্মিনালকে
মূলত বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া হবে। কারণ কি, তিনি বারবার বলছেন যে বাংলাদেশের জনগণ যদি রাজি থাকে সেক্ষেত্রেও তারা দিয়ে দেবে। এখানে মূলত স্পষ্ট তার এই যে বিদেশি কোম্পানিগুলোকে তার দেশ বিক্রি করার একটা প্রবণতা এখানে আমরা দেখতে পাচ্ছি। অপর একটি কি, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে একটি করিডোর দেওয়ার প্রচেষ্টা চলছে। এটা করিডোরটা দেওয়ার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ কি করতে চাইছে, এটা সংঘর্ষপূর্ণ, অরাজকপূর্ণ যুদ্ধাবস্থার বাংলাদেশের মধ্যে বাংলাদেশকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা এখানে দেখা যাচ্ছে ইউনিসের। কিন্তু বাংলাদেশের জনগণ কিছুই জানে না, বোঝে না। এক মুসলিম ভাবাদর্শে বিশ্বাসী তারা মনে করছেন নোবেল বিজয়ী ইউনিস বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে, কিন্তু আদতে সেটা কখনোই সম্ভব নয়। কারণ বাংলাদেশ একটা মুহূর্তে অর্থনৈতিক সংকটে পড়ে যাবে। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রায় $103 বিলিয়ন, এবং কিছুদিনের মধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিছু পরিমাণে ঋণ বাংলাদেশে নিতে বাধ্য হচ্ছে। এবং এটা যদি দেখি, তবে বাংলাদেশ পাকিস্তানের থেকে বেশি ঋণ ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিচ্ছে। এটা একটি বড় বিষয়। এবং আরেকটা বিষয় হলো যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইউনিসেফ যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ তার যে কর্মকাণ্ড, সেখানে বারবার তার কর ছাড় দেওয়া থেকে শুরু করে গ্রামীণ ইউনিভার্সিটি তৈরি করার থেকে শুরু করে সমস্ত কিছু তার রাজত্ব বা বাংলাদেশকে বিক্রি করে তার হাতে কায়েম করার একটা প্রচেষ্টা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশকে মূলত ইউনিস তার কুক্ষিগত করার একটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। তো এখানেই বলবো যে যতদিন না ইউনিস সরে যাচ্ছে বা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন কিন্তু বাংলাদেশের ভাগ্যে কঠিন সময় অপেক্ষা করছে। অর্থাৎ বাংলাদেশের জনগণ যেটা বুঝতে পারছে না, সেটা এখনই সময় আছে বাংলাদেশকে সেটা বুঝে যাওয়ার জন্য।